কৃষ্ণার সাক্ষী আমার বাড়িতে? আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, পাগল হয়ে গেছে। আর আপনি এই কথাটা একবারও বুঝতে পারছেন না যে যখন আমাদের সামনে কেউ মন গড়া গল্প করে না, তখন আমরা আরো বেশি পাগল হতে পারি। কেমন মন গড়া গল্প? কি বলছেন আপনি? আপনি কি আমায় দায়ী করছেন? না, শুধু একটা প্রশ্ন করছি যেটা আপনারই মিথ্যেগুলো থেকে উঠে এসছে। রাজীব, ইনি কি বলছেন? স্যার, বাচ্চারা ভিতরে নেই। এবার যদি আমাদের কেউ বলতে পারে যে প্রসাদ আর বাচ্চারা কোথায়, তো সেটা শুধু তুমি। রাজীব এটা জানে যে বাচ্চারা কোথায়? হয়তো জয়া দেবী। আর আমার গীতা, ওর কি হয়েছিল? কি করে, কে করলো? দেখুন জয়া দেবী, এখনো খবর পাওয়া যায়নি, কিন্তু আমরা আরো ভালোভাবে খোঁজ নিচ্ছি। কিন্তু একটা কথা তো একদম ঠিক, রাজীব সবসময় আমাদের মিথ্যেই বলে এসেছে। ওই রাজীবের এসবের সাথে কিসের সম্পর্ক? আমরা রাজীবকে এলিপিতে নিয়ে আসছি। আমরা জানতে পেরেছি যে গীতা আর প্রসাদের বেলগাঁও ছাড়ার একটা অন্য কারণ ছিল। কি কারণ ছিল স্যার? এই সব কিছুর পেছনে রাজীব বাবুর হাত আছে। আমরা আমাদের সোর্স মারফত জানতে পেরেছি যে রাজীব নায়ার আর গীতার মধ্যে একটা সম্পর্ক ছিল। এরকম শোনা যাচ্ছে, কিন্তু আমরা মনে করছি গীতা আত্মহত্যা করেনি, ওর খুন হয়েছে। আর আমার ভাই প্রসাদ, ও কোথায়? আর ওর দুই ছেলে মেয়ে সাক্ষী আর কৃষ্ণা, ওরা দুজন কোথায়? দেখুন, আমরাও সেটা জানবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমি শুধু গীতাকে সাহায্য করতাম। আর এই সাহায্যটা কিসের বদলে করতেন আপনি? ভাইজি ছিল আমার। আর কিছু নয়। তুমি আমায় এটা বলেছিলে যে গীতা চায় না যে গীতা আর প্রসাদের ফ্যামিলিতে কেউ যেন ওদের অবস্থার ব্যাপারে জানতে না পারে। এরকমই ছিল। এটা ছিল না। আর এই বিষয়ে আমাদের সন্দেহ নয়, বরং বিশ্বাস রয়েছে যে গীতা নয়, তুমি চাইতে না যে দুটো পরিবারের কেউ কিছু জানতে পারুক। তুমি কিছু লুকোচ্ছ। বলো, প্রসাদ কোথায়? বাচ্চারা কোথায়? সোজাসুজি বলবে, নাকি আমি অন্য ব্যবস্থা নেব? দেখুন, আমি কিছু মিথ্যে বলছি না। তুমি বিয়ের ডেকোরেশন করো, তাই না? আগে আমরা অপরাধীদের ডেকোরেশন করি, মাথা থেকে পা পর্যন্ত, অর্থাৎ মাথার চুল থেকে পায়ের নখ অব্দি। শঙ্কর, এই শেডকে আমাদের ডেকোরেশনের স্যাম্পল দাও। পুরো অর্ডারটা আমরাই চাই। স্যার, স্যার দাঁড়ান স্যার। স্যার, আমি রাজীবদার এখানের প্রসাদ আসার অনেক আগে থেকেই কাজ করতাম। যখন প্রসাদ এলো, আমার আর প্রসাদের খুব ভালো জমলো। তারপর তোমরা জমিয়ে মদ খেতে শুরু করলে। ও কখনো কখনো একটু বেশি খেয়ে নিত স্যার। শ্রীকান্ত প্রসাদ যে এত মদ খেত তার জন্য কি ও নিজেই দেয়, নাকি এটাও রাজীবের মন গড়া একটা নতুন গল্প? স্যার, এটা তো সত্যির প্রসাদ নেশা করা শুরু করে দিয়েছিল যখন ওর সন্দেহ হয়। তারপর ওর অভ্যাসে পরিণত হলো আর অনেক প্রবলেমের মধ্যে ছিল। কি হয়েছে বাবা? কি হয়েছে বলো, কি হয়েছে বলো আমাকে, বলো বলো। কেন কাঁদছো আমার বাবা? কেন কাঁদছো বলো আমাকে, বলো। হ্যাঁ বলো বাবা, কি হয়েছে বাবা? বলো বলো, ওলে বাবা, ওলে বাবা, কি হয়েছে? কি হয়েছে? হুম হুম ওলে মা বাবা, ওলে বাবা। গীতা, আমার সঙ্গে একটু থাকতে দাও না, আর তো দেখা হবে না ওর সঙ্গে। ওলে বাবা, গীতা। ওদের ঘুমানোর সময় হয়ে গেছে, বিরক্ত করো না। বিরক্ত? আমি বাবা হই ওর। তাহলে বাকি বাবাদের মতো কাজের পরে বাড়ি ফিরে আসো না কেন? কেন যাও মদ খেতে? তখন এদের সাথে খেলার কথা মনে পড়ে না? একটুখানি তো খেয়েছি। মাতাল নাকি আমি? একবার দিয়ে একটু। আরে বাবা, আরে বাবা। 11:30 বেজে গেছে প্রসাদ, এবার ওদের ঘুমোতে দাও। হ্যাঁ, আমি শুধু ওদের পাশে একটু শোবো, ওদের শুয়ে দাও, আমি শুধু ওদের দেখবো। যে গন্ধে সারা রাত আমি ঘুমোতে পারি না, তাতে ওরা ঘুমোবে কি করে? হ্যাঁ, আরে সকালে তাড়াতাড়ি চলে যাবো তো, আমাকে একটু খেলতে দে না ওদের সঙ্গে। কি রে গীতা? গীতা, কালকে সকালে তাড়াতাড়ি কাজে চলে যাবো, আমি আর বাচ্চাদের দেখতে পারবো না। গীতা, গীতা, আরে আমি ওদের সঙ্গে সময় কাটাতে চাই। গীতা, আমি ওদের বাবা হই। স্যার, দুটো থাপ্পড় দিতেই লাইনে চলে এসেছে, বলছে সব বলে দেবে। কখনো কখনো এটা ভেবে খুব দুঃখ হয় স্যার, আমি কেন বললাম প্রসাদকে। রাজীব আর গীতার চক্করের ব্যাপারে সবার আগে তুমি জানতে পেরেছিলে? চক্করের ব্যাপারে নয় স্যার, কিন্তু এটা বুঝতে পেরেছিলাম রাজীবদা আমাদের কাছে মিথ্যে বলছে। দেখ শ্রীকান্ত, উনি হতে পারেন গীতার মেসমশাই, কিন্তু কাজের সময় উনি তোর আর আমার মালিক হন, তাই না? এবার রাজীব মেসমশাই বারবার অর্ডার আনতে চায়, যাক না, আমাদের কাজ হলো অর্ডার পুরো করা। ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু এবার তুই বল,
রাজীবদা প্রতিদিন যায় অর্ডার নিতে? মিথ্যে বলে যায়। এত মাস হয়ে গেছে, কটা অর্ডার নিয়ে এসেছে? আরে শ্রীকান্ত, পরিষ্কার করে বল না কি বলতে চাস। দেখ প্রসাদ, আমার একটা বন্ধু আছে, আমাদের পাশেই থাকে। হ্যাঁ, ও কিছু দেখেছে। কি? দেখ, রাজীবদা প্রতিদিন অর্ডারের জন্য বেরোয়, এটা একদম ঠিক, কিন্তু রাজীবদা কোথাও যায় না, সোজা তোর বাড়িতে যায়। আমার বাড়িতে? হ্যাঁ, 2-3 ঘন্টা ওখানেই থাকে, আর প্রতিদিন অটোয় করে যায়, আর ড্রাইভার শ্যামকে সাথে নিয়ে যায়। শ্যাম অটোতেই বসে থাকে, আর ওটা তোর বাড়ির বাইরে রাখা থাকে প্রত্যেক দিন দুপুরবেলা। আমার বউর মেসোমশাই উনি, বাবার মতন হন। অ্যাফেয়ার ছিল স্যার, স্বীকার করছি। গীতা আর আমার সম্পর্ক ছিল। প্রথমবার যখন দাঁড়াও, আমার এই আগের আর পরের কথা শোনার সময় নেই। এটা বলেছে প্রসাদ, আর বাচ্চারা কোথায়? এইসব ঘটনার ব্যাপারগুলোই আমি কিচ্ছু জানি না স্যার। এই প্রসাদের মদ খাওয়ার ব্যাপারে গীতা খুব অশান্তিতে ছিল। আমি শুধু ওকে সাহায্য করার জন্য গিয়েছিলাম, কোনো ভুল উদ্দেশ্য ছিল না। প্রসাদ, কেন কেন মদ তোমার এত প্রয়োজন? ক্ষমা করে দিন মেসোমশাই, একটু একটু বেশি হয়ে গেছিল, কম করে দেবো। তোমার কমটাও যথেষ্ট বেশি প্রসাদ, বন্ধ করতে হবে সম্পূর্ণভাবে। গীতা, দেখো প্রসাদ, তুমি কাজে ভালো, স্ত্রী ছেলে মেয়ে রয়েছে, ঘর আছে, সব আছে, তাহলে কেন আগুন লাগাচ্ছ? মেসোমশাই, আজ থেকে ছেড়ে দিলাম, কথা দিচ্ছি। ও রোজ সকালে এরকমই প্রতিজ্ঞা করে, রোজ সকালে। গীতা, দেখো, আমার কাছে ও প্রথমবার প্রতিজ্ঞা করলো, তো একটা সুযোগ দাও ওকে, রাখবে ও। প্রসাদ, সোজা কাজে যাও, তোমার কাজ শেষ করে সোজা বাড়িতে চলে এসো, একদম মদ না খেয়ে। আর তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। না মেসোমশাই, না, এক ফোঁটাও তফাৎ হয়নি, এখনো সেই রোজই খেয়ে আসে। গীতা, গীতা, কথা শোনো। দেখো, পুরুষ, কিন্তু পুরুষের কখনো কখনো একটু নেশার দরকার হয়। কিন্তু প্রসাদের তো এই ব্যাপারটা কখনো কখনো রোজই হয়ে যাচ্ছে মেসোমশাই, আর দিন দিন ও এর মাত্রা বাড়িয়েই চলেছে। চিন্তা করো না, আমি আসছি তোমার ওখানে। মিথ্যে প্রতিজ্ঞা করে বাচ্চাদের, আমার, ভগবানের, সবার নামে, কিন্তু মদ খাওয়া এক ফোঁটাও কমাচ্ছে না। যেন তোমার চেষ্টা ত্রুটি কম না হয়ে যায়। আর কতদিন মেসোমশাই এভাবে? তো আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো। না, এরকম হবে না গীতা, আমি আছি না। আমি থাকতে এরকম কখনো হবে না। আমি থাকতে তোমার জীবনের খাওয়া দাওয়ার থাকার চিন্তা করতে হবে না। আর থাকলেও প্রসাদের কথা তো বদলাবে। আর যদি না বদলায়, তো এভাবেই যদি চলতে থাকে, তো আরো যদি খারাপ হয়, তো জীবন যেন না থামে। ব্যাস, কথায় কথায় সব হয়ে গেল। আমি শুধু সব ঠিক করার চেষ্টা করছিলাম ওদের মধ্যে। কিভাবে? নিজে দুজনের মাঝখানে এসে? প্রসাদ আর বাচ্চারা কোথায়? আমি সত্যি বলছি স্যার, জানি না। ওরা একদিন হঠাৎ বেলগাঁও থেকে বেরিয়ে গেল, আর ঠিক 4-5 মাস পরে গীতার ফোন এলো আমার কাছে। স্যার, তখন প্রসাদ নিজেই নিজেকে মদে ডুবিয়ে দিয়েছিল, পুরো শেষ হয়ে গিয়েছিল। এইসব গীতাই আমাকে বলেছিল। স্যার, আমি যখন প্রসাদকে বলেছিলাম যে রাজীবদা প্রতিদিন দুপুরবেলা ওর বাড়িতে যায়, ও নিজের চোখে গিয়ে একবার দেখলো স্যার। তুই ঠিক বলেছিলিস, মেসোমশাই রোজ যায় আমার বাড়িতে, 1 মাস ধরে দেখছি। কিছু জিজ্ঞাসা করেছিস?
বলেছিস গীতা বৌদিকে? উনি গীতার মেসোমশাই হন, বাবার মতন না। আর গীতা বৌদির মাসি রাজীবদার বউ কি তোদের বাড়ি প্রায়ই যায়, যতটা রাজীবদা যায়? না, মাসে বড় জোর একবার, তখন আমিও ওখানে থাকি। আমার তো এখন মনে হচ্ছে রাজীবদা একটাই কারণে তোদের বাড়ি যায়, আরও তখনই যায় যখন তুই বাড়িতে থাকিস না। কি হয়েছে? কে এসেছিল রাজীব? আরে আজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। মেসোমশাই, আপনি এখন এখান থেকে যান, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। মেসোমশাই বাবার সমান, তাই না? আর আর স্বামী? স্বামী মানে কি প্রসাদ? স্বামী যেরকমই হোক, সবার অগোচরেও স্বামীই থাকে। মাতালরা কারোর কিছু হয় না, তারা শুধু মদই বুঝে। গীতা, বাড়ির এরকম কোনো দায়িত্ব আছে যেটা আমি পালন করিনি? কর্তব্য। কর্তব্য কি শুধু সংসারের প্রতিই থাকে? স্ত্রীর প্রতি থাকে না? আরে আমি কখনো তোমাকে কোনো খারাপ কথা বলেছি? কখনো তোমাকে মেরেছি? কখনো ভালো মন্দ কিছু না বলা বা গায়ে হাত তোলাটাই সব নয় প্রসাদ। ভালোবেসে ছোঁয়াটাও প্রয়োজন, সব মহিলারই এটা প্রয়োজন হয়। আরে তুমি যখন খুশি ছিলে না, আমাকে একবার বলতে পারতে তো। সেই বলার দরকার ছিল। আর কত বলার দরকার ছিল প্রসাদ? হাত জোর করে ভিক্ষে করেছিলাম আমি তোমার কাছে, মদ খাওয়া ছেড়ে দাও। শুনেছো তুমি একবারও আমার কথা? যখন মদ খেয়ে গায়ে হাত দাও না, তখন ঘেন্না করে আমার। আমারও কিছু চাহিদা আছে প্রসাদ, যেগুলো তুমি কখনো বুঝতেই চাওনি। আমার মদ খাওয়ার জন্য আমাকে এত বড় মূল্য চোকাতে হচ্ছে। আমার নিজের বউ আমার নিজের ঘরে, আমার নিজের বিছানায় নিজের মেসোর সঙ্গে শুয়ে আছে। তুমি একবারও ভাবলে না যে একটা সময় আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, একটা সময় আমরা একে অপরকে সব রকম ভাবে খুশি রাখার চেষ্টা করতাম। করতাম প্রসাদ, করতাম। তুমি যখন তোমার সব খুশি বোতলেই খুঁজে নিলে, তখন আমি আমার খুশি অন্য কারোর কাছে খুঁজলাম। হ্যাঁ, কিন্তু আমি সবকিছু তারপর খুঁজেছি যখন তুমি আমার চাহিদা, আমার প্রয়োজন কোনো কিছুর খোঁজ রাখোনি প্রসাদ। আরো দু পেগ মেরে নে, হয়তো একটু কষ্ট কম হবে তোর। আমি জানি শ্রীকান্ত আমার কি করা উচিত,
আর আমি এটাও জানি যে আমার কি করা উচিত ছিল না। আজ থেকে আর এক ফোঁটাও মদ খাবো না। এর জন্যই আমার পরিবার আমি নিজে হাতে ভেঙেছি। এবার নিজে হাতে আমার পরিবারটা জুড়বো। মদ যাচ্ছে সেটা খুব ভালো কথা, কিন্তু ভাই এই গীতা বৌদি মানছিও ভুল করেছে, কিন্তু ও বাধ্য হয়েছিল ভুল করতে যাতে আমি আমার ভুল বুঝতে পারি। যখন আমি কেরালা থেকে এখানে আসি তখন আমার ভাগ্য আমি নিজে লিখেছিলাম, উন্নতি করেছিলাম, আর সেই উন্নতিটাকে আমি নষ্ট করে দিলাম। ভাই আমি আবার নতুন করে আমার ভাগ্য লিখব, একটা অন্য মানুষ হব। আমার বাচ্চাগুলোর জন্য এতটুকু তো করতেই পারি বল। প্রসাদ সেই দিনের পর থেকে এতটাই পাল্টে গেছিল স্যার, আপনি ভাবতেই পারবেন না। ওর মধ্যে এতটাই উদ্যম ছিল যে সেই দিন ও রাজীব দাদার চাকরি ছাড়লো আর বেলগাঁও থেকে যাওয়ারও প্ল্যান করলো। আর স্যার আমিও সাথে সাথে রাজীবদার কাজ ছেড়ে দিলাম। প্রসাদ, আমার কথা তো শোনো। এত কিছু দেখার পরে আর কিছু বাকি আছে মেসমশাই? আমি যাচ্ছি, আপনার চাকরি ছেড়েই নয়, বেলগাঁও ছেড়ে যাচ্ছি। আর আপনি আমাদের জীবনের কখনো ফিরে আসবেন না। রাজীবদা, আমিও কাজ ছেড়ে যাচ্ছি। আরে তুমি কেন? কারণ আমি এমন মানুষের কাছে কাজ করতেই চাই না যে কিনা স্টাফিদের বাড়ির মহিলাকে নিজের সম্পত্তি ভাবে। আমি প্রসাদের চোখে আফসোস দেখেছিলাম স্যার, নতুন জীবন শুরু করার একটা উদ্যম দেখেছিলাম স্যার। ও নতুন করে আর মাতাল হতে পারে না স্যার। আর একটা অদ্ভুত ব্যাপার স্যার, ও ওর নিশা দিদি আর অপূর্ব জামাইবাবুর সাথে সম্পর্ক ভেঙে দেয়, জীবন থেকে অনেক দূরে পাঠিয়ে দেয়। ও ওদের খুব কাছে ছিল স্যার। দেখুন, আমি এটা বুঝতে পারছি যে প্রসাদ এটা চাইতো না যে প্রসাদ আর গীতা বৌদির বাড়ির লোকেরা এটা জানতে না পারে যে গীতা বৌদি আর রাজীবদার মধ্যে কোনো চক্কর চলছিল, কিন্তু সম্পূর্ণভাবে সম্পর্ক ভেঙে দেওয়া কিছু তো নিশ্চয়ই গন্ডগোল আছে স্যার। যদি এই সব কথাগুলো আমি সত্যি মেনেও নিই শ্রীকান্ত, তবুও আমার এই অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হবে না যে প্রসাদ নিজের স্ত্রী গীতাকে খুন করলো, তারপর নিজের বাচ্চাদের নিয়ে পালিয়ে গেল। গীতা বৌদিকে এত পরে কেন মারতো স্যার? যদি মারার থাকতো তো তখনই মারতো যখন গীতা বৌদিকে আর রাজীবদাকে একসাথে দেখেছিল, আর রাজীবদাকেও তখন মেরে দিত। আর বাকি রইল আপনার দ্বিতীয় কথা যে গীতা বৌদি তার বাচ্চাদের সাথে ভিক্ষে করতো। প্রসাদ বেঁচে থাকতে এটা হতেই পারে না স্যার। প্রসাদ ওদের প্রাণ ছিল স্যার। প্রসাদ খুব রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল গীতা আর বাচ্চাদের নিয়ে, কিন্তু আমি জানতেই পারিনি ও কোথায় গেছে যতক্ষণ না গীতা আমাকে ফোন করেছিল। তুমি কথা বলতে বলতে গল্পটা বানাও, নাকি আগেই গল্পটা তৈরি করো আর তারপরে এখানে এসে আমায় বোকা বানাও? না না স্যার, এরকমটা নয় স্যার। আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু তা সত্ত্বেও আমি ওদের সাহায্য করতে পিছপা হয়নি স্যার। আমি তো জানতামই না প্রসাদ গীতা আর বাচ্চাদের এত খারাপ অবস্থায় ছেড়ে দিয়েছে। তাহলে প্রসাদ হঠাৎ করে মদ ধরলো কেন? মানে? তুমি আমায় বলেছিলে যে প্রসাদ মদ খায়, ও তোমার দোকান থেকে চুরি করেছে, অথচ আমরা পরিষ্কার জানতে পেরেছি যে প্রসাদ মদ খাওয়া ছেড়ে দিয়েছে। ওর মতো সৎ আর পরিশ্রমী মানুষ পুরো বেলগাঁওতে আর নেই। সব মিথ্যে বলেছ। রাজীব নায়ার, প্রসাদ আর বাচ্চারা কোথায়? শঙ্কর! স্যার এরকম করবেন না স্যার। শঙ্কর! আমি যতটা জানি আমি বলেছি স্যার, আমি কিচ্ছু লুকোচ্ছি না স্যার। আপনি প্লিজ আমার সাথে এরকম করবেন না স্যার। দেখুন, আমি একটা পারিবারিক মানুষ, যা আমি ভুল করেছি সেটা স্বীকার করেছি স্যার, কিন্তু আমি তো ভালো করতে গিয়েছিলাম, উপকার করতে চেয়েছি ওর। আমরাও আপনার উপকার নিশ্চয়ই করব। উপকারী মেসমশাই। শঙ্কর, শেটকে ফুল প্যাকেজ দাও, দুর্দান্ত ডেকোরেশন, রং যেন পুরো ফেটে বেরোয়। এরকম করবেন না স্যার। দেখুন স্যার, স্যার স্যার এরকম করবেন না স্যার। সম্পর্ক এত তাড়াতাড়ি শেষ কি করে হবে স্যার? বেলগাঁও ছাড়ার পরেও অ্যাফেয়ার চলছিল হয়তো। প্রসাদ হয়তো সত্যি সত্যি নিজেকে শুধরানোর চেষ্টা করেছিল, কিন্তু অ্যাফেয়ারটা চলছিল বলে গীতাকে মেরে ফেলে আর বাচ্চাদের নিয়ে পালিয়ে যায়। হয়তো এমনটাই হয়েছে। এই সম্ভাবনা ছিল যে এটা হয়তো হয়েছে, কিন্তু যতক্ষণ প্রসাদ আর বাচ্চাদের পাওয়া না যাচ্ছে ততক্ষণ এই ব্যাপারে কনফার্ম হওয়াটা কঠিন ব্যাপার। আর অন্যদিকে ওই ক্যারেক্টার রাজীব এমন মন গড়া গল্প বলছিল যাতে ও নিজেই তাল রাখতে পারছিল না। সেই মুহূর্তে আমাদের ইনভেস্টিগেশন এই প্রশ্নে আটকে ছিল যে গীতা আর প্রসাদ বেলগাঁও তো ছেড়েছিল, কিন্তু বেলগাঁও ছাড়ার সময় ওরা দুজন নিজেদের পরিবারকে কিচ্ছু বলেনি। কেন? স্যার, এই রাজীবকে তো বহু প্রশ্ন করলাম,
কিন্তু তবুও ওর উত্তর বদলাচ্ছে না। স্যার সময় যত এগিয়ে চলেছে বাচ্চাদের ব্যাপারে চিন্তা বাড়ছে। আমার মনে হয় যদি বাচ্চারা প্রসাদের সঙ্গেই থাকে তাহলে তারা বাবার সঙ্গেই রয়েছে। সেক্ষেত্রে আমাদের না ভাবলেও চলবে। কিন্তু এই গীতা, এর অবশ্যই মার্ডার হয়েছে। সুইসাইড তো কোনো অ্যাঙ্গেল থেকেই নয়। আর যদি এর মার্ডার প্রসাদ করে থাকে তাহলে ও আমাদের ওয়ান্টেড ক্রিমিনাল। স্যার বাচ্চারা প্রসাদের কাছে থাকলেও আমরা ওদের তাড়াতাড়ি খুঁজে বার করব। স্যার আমার এরকম মনে হচ্ছে নভেম্বর 2015-তে গায়ত্রী আর প্রসাদের বেলগাঁও ছাড়ার পেছনে খুব সিরিয়াস কোনো কারণ আছে। সিরিয়াস কারণ? কোনো সন্দেহ করছো? একটু বেশি সন্দেহ হচ্ছে স্যার। এটা অক্টোবর 2015 শেষের কথা হবে। অক্টোবর 2015 বিগিনিং থেকে নভেম্বর 2015 দ্বিতীয় সপ্তাহ অবধি। এজ 33-এর হবে, তবে 30 থেকে 40-এর মধ্যে রেঞ্জের দেখো। 30 থেকে 40 বছরের পুরুষ। অক্টোবর 2015 শুরুর দিক থেকে নভেম্বর 2015 দ্বিতীয় সপ্তাহ অবধি। স্যার গীতা আর প্রসাদ বেলগাঁও থেকে বাইরে যায়নি, আপনি এটা ভাবছেন? হ্যাঁ গায়ত্রী, গীতা আর প্রসাদ বেলগাঁও থেকে কোথাও যায়নি, বা হয়তো শুধু গীতা গেছে। হতে পারে স্যার প্রসাদের গায়েব হওয়ার পেছনে রাজীব আর গীতার হাত রয়েছে। হ্যাঁ স্যার, আমরা সবাই ওই অটোটাতেই ডেকোরেশনের মালপত্র কাজের সাইটে নিয়ে যেতাম স্যার। ওই শ্যাম আছে না, ওই অটো ড্রাইভার, ও রাজীবদার অনেক পুরনো কর্মচারী। আমার খোঁচর আমাকে বললো শ্যাম নাকি রাজীবের কাজ ছেড়ে দিয়েছে। তুমি কি জানো যে শ্যাম আজকাল কোথায় থাকে? ওটা তো বলতে পারবো না স্যার, কিন্তু আমি খোঁজ করার চেষ্টা করব স্যার। আমাকে 2-4 দিনের সময় দিন। আর এই যে শ্যাম যদি বেলগাম ছেড়ে দিয়ে যায় তাহলে খুঁজতে আরো 2-4 দিন সময় লাগবে। আদিত্য, এই কেসটা আমরা খুব বড় ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। সেই জন্য শ্যামকে খুঁজে বার করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো রকম সুযোগ ছেড়ো না। বাচ্চারা কোথায়? কোথায় বাচ্চারা? জয়া দেবী, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তুমি খুব নোংরা মানুষ। প্রথমে আমার মেয়েকে নষ্ট করলে, তারপর ওকে মেরে ফেললে। পুলিশ বলছে যে তুমি প্রসাদের সঙ্গেও কিছু করেছো। জয়া দেবী, আমি এরকম কিচ্ছু করিনি। আমি কাউকেও মারিনি। বাচ্চাদের জন্য তো আমিও খুব চিন্তিত। ম্যাডাম, ওই জয়া দিদি বলছিলেন যে আপনারা সন্দেহ করছেন প্রসাদকে। দেখো নিশা, আমরা প্রসাদকে সব জায়গায় খুঁজছি কিন্তু পাওয়া যাচ্ছে না। হয়তো এই 1.5 বছরে প্রসাদ অনেক দূরে বেরিয়ে গেছে, নয়তো বেলগাঁও থেকে বেরোয়নি। তেসরা নভেম্বর 2015। আমরা কিছু হাড় আর খুলি পেয়েছিলাম, যেটা একজন পুরুষের। আর বোন টেস্টিং এর পর বোঝা গেল যে তার বয়স 32 থেকে 38-এর মধ্যে। কিছু শ্রমিক যারা আমাদের পাশের এলাকায় থাকে তারাই আমাদের ফোন করেছিল। জলের কাজের জন্য কালকে গর্তটা করেছিলাম স্যার। আমরা সন্ধেবেলায় অর্ধেক কাজ করে চলে গেছিলাম, আর সকালে এসে দেখলাম। যতটা আমরা ক্রাইম সিন দেখে আর শ্রমিকদের সাথে কথা বলে জানতে পারলাম, তাতে মনে হচ্ছে যে কাউকে আগের রাতেই পুড়িয়ে মারা হয়েছিল। স্যার কঙ্কালের হাইট? পুরো কঙ্কাল ছিলই না, জাস্ট মাথার খুলি আর কিছু হাড়, আর বাকি সব পুড়ে ছাই হয়ে গেছিল। মেল বোন, বোন টেস্টের পরে বয়স 32 থেকে 38 মনে হচ্ছে। খুন করা হয়েছে কাউকে। যেভাবে আপনারা এটাকে এনেছেন সেটা দেখে তো এটাই মনে হচ্ছে যে নিট জব করেছে, বডিটাকে পুরোপুরি পুড়িয়ে ফেলেছে। 3 মাস ধরে আমরা সব জায়গায় মিসিং কমপ্লেন চেক করেছি, আগেকার এখনকার সব, কিন্তু কোনো ম্যাচিং কেস আমাদের সামনে আসেনি, আর কেস আনসলভডই রয়ে গেছে। আপনি কি কেসটার সমস্ত ডিটেলস একটু তাড়াতাড়ি মেল করতে পারবেন? স্যার, এটা নন্দপুরমের জঙ্গল, বেলগামের ধর্মাগিরি, যেখানে প্রসাদার গীতা থাকতো ওখান থেকে 500 কিলোমিটার দূরেই রয়েছে। তোমার অ্যাঙ্গেলটা সঠিক মনে হচ্ছে, কিন্তু সত্যিই সঠিক কিনা সেটা আমাদের প্রাইম সাসপেক্ট রাজীবই বলতে পারে। স্যার যদি মেনেও নিয়ে এই খুলি আর কঙ্কালটা প্রসাদের, তাহলে কেউ না কেউ তো মিসিং কমপ্লেন করিয়ে থাকবে। কিন্তু স্যার পিআই গণেশ স্যার বললেন যে কোনো মিসিং কমপ্লেন পাওয়া যায়নি। নভেম্বর 2015-এর পর থেকে প্রসাদ, গীতা আর বাচ্চাদের ব্যাপারে কেউ যদি কিছু জেনে থাকে সেটা হলো রাজীব। কেননা অক্টোবর 2015-এর পর থেকে প্রসাদ আর গীতার ফ্যামিলি ওদের ব্যাপারে কিছু জানে না। তো মিসিং কমপ্লেন যদি কেউ লিখিয়েও থাকে, এরা দুজনেই লেখাতে পারে। তো এটা হতে পারে রাজীব আর গীতা মিলে
প্রসাদের সাথে কিছু করেছে। আমার ঠিক সেভাবে কিছু মনে নেই, কিন্তু অক্টোবর 2015-র শেষে প্রসাদ ফোন করে বলেছিল যে ও পরের সপ্তাহে বাড়ি ফিরে আসবে। স্যার, অক্টোবর 2015-র কথা যখন আমার প্রসাদের সাথে শেষবার কথা হয়, তখন ও আমায় ফোন করে বলে যে ও কুড়ি মারা যাবে। তখন কি প্রসাদ তোমাকে কোনো বিশেষ কোনো কথা বলেছিল, যেমন ধরো কোনো ফেরার ডেট বা কিছু? না, এমন তো কিছু বলেনি আমাকে, কিন্তু ফিরে যাওয়ার ব্যাপারটা আমাকে খুব জোর গলায় বলেছিল স্যার। করিমালাতে আবার জীবনটাকে নতুন করে শুরু করব দেখবি, আর সেই জীবনটা এই জীবনের থেকে অনেক ভালো হবে। তোর আর গীতা বৌদির মধ্যে এখন সব ঠিক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। যেমন আমার মদ খাওয়াতে আফসোস আছে না, তেমন ওর ভুলের জন্য ওর আফসোস আছে। গীতা, আমরা দুজনেই ভুল করেছি, আর সেই ভুলগুলো থেকে আমরা অনেক কিছু শিখেছিও। আমার মনে হয় যে আমরা দুজন মিলে আগের থেকে একটা ভালো জীবন বানাতে পারবো। যদি সব আগের মতো ঠিক হয়ে যায়, যখন আমাদের দেখা হয়েছিল, তাহলে খুব ভালো হয়। আর হ্যাঁ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি যা করেছি সেটা খুব ভুল করেছি। শ্রীকান্ত, আমি অতীতটাকে পুরোপুরি ভুলে যেতে চাই ভাই, শুধু ভবিষ্যৎটা নিয়ে ভাবতে চাই। এই জন্যই তো আমি বলছি স্যার যে ভাগ্য এতটা খারাপ হতেই পারে না যে প্রসাদের মতো পরিশ্রমী মানুষের বউ বাচ্চা ভিক্ষা করবে। তারপর গীতা বৌদির এত ভয়ানক মৃত্যু হলো, আর ওর বাচ্চারা আর প্রসাদ সবাই নিখোঁজ। যদি আমরা এটাও মেনে নিই যে গীতা নিজের কৃতকর্মের জন্য পস্তাচ্ছিল, আগের সবকিছু ভুলে প্রসাদের সঙ্গে নতুন করে জীবন গড়তে চাইছিল, তাহলে সমস্যাটা হলো কোথায়? স্যার, সত্যি বেশ জটিল সমস্যা এটা। স্যার, একটা থিওরি আমাদের সামনে এই যে রাজীব আর গীতা মিলে প্রসাদকে খুন করে দিয়েছে, আর একটা থিওরি রাজীব নিজে কেসের শুরু থেকে আমাদের সামনে রেখেছে যে প্রসাদই গীতাকে মেরেছে, তারপর বাচ্চাদের নিয়ে পালিয়ে গেছে। কিন্তু স্যার, এই রাজীবের কথা একদম বিশ্বাস করা যায় না স্যার। শুনিলে আমরা থিওরিতে জড়িয়ে রয়েছি, আর রাজীব কিচ্ছু বলছে না। সময় কেটে যাচ্ছে আর আমার বাচ্চাদের জন্য চিন্তা হচ্ছে। বল আদিত্য। হ্যাঁ স্যার, রাজীবের সাথে কাজ করতো অটো ড্রাইভার শ্যামের খোঁজ পাওয়া গেছে। এই বেলগাঁওতেই অটো বল আদিত্য। হ্যাঁ স্যার, রাজীবের সাথে কাজ করতো অটো ড্রাইভার শ্যামের খোঁজ পাওয়া গেছে। এই বেলগাঁওতেই অটো চালায়। স্যার, আমাকে কেন ধরে নিয়ে এলেন? আমি কি করেছি? তুই রাজীব বাবুর ওখানে কাজ করতি? হ্যাঁ স্যার। রাজীব বাবুর আত্মীয় প্রসাদ আর গীতাকে চিনতিস? হ্যাঁ স্যার। গীতাকে খুন করা হয়েছে এলএফপিতে, আর প্রসাদ আর বাচ্চারা নিখোঁজ। এসব তো আমি জানি না স্যার, আমি কিচ্ছু করিনি। আমাদের সন্দেহ এর পিছনে তোমার মালিক রাজীবের হাত আছে। আমি ওনার কাজ অনেক দিন আগে ছেড়ে দিয়েছি স্যার। কবে ছেড়েছিলি কাজ? এই নভেম্বর 2015 শুরুতে। কেন ছেড়েছিলি? স্যার, সত্যি বলতে কি, ওনার কাজ ঠিক আমার ভালো লাগতো না। ওই সময় বেশিরভাগ দিনই দুপুরবেলায় গীতার বাড়িতে আমাকে নিয়ে যেতেন। ওখানে আমি বাড়ির বাইরে অটোতে অনেকক্ষণ বসে থাকতাম। আর তারপর একদিন রাতে রাজীববাবু আমাকে ফোন করলেন। শ্যাম, কোথায় তুমি? বাড়িতেই আছি। এক কাজ করো, তাড়াতাড়ি এখানে চলে এসো, একটা কাজ আছে। এখন কি করে আসবো? বললাম না এখনই এসো, আর্জেন্ট আছে, ফাটাফাট আমার কাছে। উনি শুনলেন না স্যার, উনি ওখানে গিয়ে আমার অটোটা নিয়ে নিলেন আর আমাকে বাড়ি ফিরে যেতে বললেন। কোন কাজের জন্য রাজীব তোর কাছ থেকে অটো চেয়েছিল? আমি জানি না স্যার। স্রেফ তোকে একবার পায়ে হেঁটে বাড়ি যেতে হয়েছিল, সেই জন্য তুই ওর কাজ ছেড়ে দিলি? ব্যাপারটা তা নয়, উনি এরপর থেকে খুব খিটখিটে হয়ে গিয়েছিলেন। ওনার সঙ্গে কাজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছিল স্যার, সেই জন্যেই আমি ওনার কাজ ছেড়ে দিয়েছিলাম। স্যার, অটো ড্রাইভার শামচিনাপ্পা বেলগাঁও পুলিশ স্টেশনে এটা গিয়ে বলেছে নভেম্বর 2015 নাকি ওর কাছ থেকে অটো নেওয়া হয়েছে। আর নভেম্বর 2015তেই নন্দপুরম পুলিশ ওই স্কাল আর বোনস খুঁজে পায়। 3 নভেম্বর 2015 টু বি স্পেসিফিক। আর যে জঙ্গলের লোকেশন থেকে ওরা এটা পেয়েছিল, ওটা প্রসাদের বাড়ি থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরেই হবে স্যার। স্যার, এখন একটা থিওরি বানানো যেতে পারে। আমরা মানলাম যে রাজীব প্রসাদকে মেরেছে, এবার প্রসাদের বডিটা ঠিকানায় লাগানোর জন্য ও ট্রান্সপোর্টেশনের দরকার ছিল, তো ও শ্যামের থেকে অটো নিল আর শ্যামকে ওখান থেকেই ফিরে যেতে বলল।
চলো। আমি সব বলে দিয়েছি, এখন আর কি বলবো? সত্যি? বেলগাঁও পুলিশ তোমার ড্রাইভার শ্যামকে তুলেছে। শ্যাম পুলিশকে বলেছে যে নভেম্বর 2015 রাতে তুমি ওর গাড়িটা নিয়েছিলে আর ওকে যেতে বলেছিলে। সেই রাতে তুমি প্রসাদকে নন্দপুরমের জঙ্গলে নিয়ে গিয়েছিলে 2রা নভেম্বর 2015 রাতে। ওখানে নিয়ে গিয়ে প্রসাদকে তুমি খুন করলে আর তারপর তার লাশটাকে জ্বালিয়ে দিলে। অবাক হয়ে তাকিয়ে থেকো না, প্রসাদের হাড় আর খুলি যত্ন করে রাখা আছে। এবার তোমার গল্প শেষ। এবার পুরো বোঝা গেছে। প্রথমে তুমি প্রসাদকে মারলে, তারপর গীতাকে মারলে, তারপর হয়তো দুটো বাচ্চাকে। না স্যার, বাচ্চাদের আমি মারিনি স্যার। হ্যাঁ, প্রসাদকে আমি মেরেছি। 2রা নভেম্বর 2015 রাতে। হ্যাঁ স্যার, আমি প্রসাদকে মারতে চাইনি স্যার, কিন্তু গীতার চাপে পড়ে বাধ্য হলাম। গীতা, আমাদের মধ্যে যা হয়েছে সেটা শেষ করে দাও, সেটার কোনো ভবিষ্যৎ নেই, ঠিক আছে? হাত ঝেড়ে ফেলার চেষ্টা করছেন কিন্তু আপনি। আর কিছু হতেই পারে না গীতা। আমার তরফ থেকে যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। বাহ, যখন ইচ্ছে শুরু করলেন আর যখন ইচ্ছে শেষ করে দিলেন। আপনার মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আমার কাছে তুমি কিন্তু প্রসাদের থেকেও বেশি। ওটা আমি উপলব্ধি করি গীতা। আমি প্রসাদকে আর আমার জীবনে জড়াতে চাই না। আমি এখন বুঝতে পারছি মা আমাকে বিয়ের আগে যেটা বলেছিল, এটা ভালোবাসা নয়, আকর্ষণ ছিল। ব্যাস। জীবনকে বাঁচতে বাঁচতেই আমরা শিখে ফেলি গীতা। সময় লাগে সত্যিটাকে বুঝতে। আপনার জীবনে এমন আবার কি সত্যি আছে? আমার স্ত্রী রাধা, ওর প্রতি দায়িত্ব তো আমি পুরোপুরি উপলব্ধি করি, কিন্তু ভালোবাসা নয়, যেটা তোমার থেকে আমি পাই। আর আমি আপনার থেকে যা পাই সেটা কি সত্যি ভালোবাসা? তারও বেশি কিছু, সারা জীবনের জন্য। সারা জীবনের ভালোবাসা হ্যান ত্যান সব কি ছিল? শুধু আমার শরীরটাকে ব্যবহার করার জন্য? আমরা দুজনেই একে অপরকে শারীরিকভাবে খুব খুশি করেছি, সবকিছু ঠিক ছিল, কিন্তু এখন নয়। প্রসাদ মদ খাওয়া ছেড়ে দিয়েছে, ও নিজের জীবনটাকে দ্বিতীয়বার শুরু করতে চায়। দুটো বাচ্চা আছে তোমাদের। এখন ও একদম ঠিক করছে যে এখান থেকে অন্য জায়গায় চলে যেতে চায়। আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো, আপনার কাছাকাছি, আপনার পাশে, আপনার সাথেই। আমি অনেকবার বুঝিয়েছি ওকে যে জেদ করো না, যাও প্রসাদের সাথে, কিন্তু ও শুনতেই চাইছিল না। তুমি ওকে ডিভোর্স দিচ্ছ না কেন? কি ভয় হচ্ছে তোমার? বাচ্চাদের ছিনিয়ে নেবে? হ্যাঁ, এইটাই ভয়। তাহলে আমি সাহায্য করব কি করে গীতা? আমার সাহায্য নয়, ভালোবাসা চাই আপনার, আর সেটাও সম্পূর্ণ। যেটা সম্ভব নয়। তুমি প্রসাদের সঙ্গে সেই জায়গায় যাও গীতা, আমাদের সম্পর্ক আর চলতে পারে না। আর যদি প্রসাদ আমাদের মধ্যে না থাকে তো? তখনও নয়। এটা কি করে সম্ভব বিনা ডিভোর্সে? প্রসাদ মরতে তো পারে, মেরে ফেলুন ওকে। আপনি খোঁজ নিন কিভাবে করবেন, তাহলে আর ও আমাদের মধ্যে থাকবে না। এই নাও ধরো। ওর কথাগুলো আমার মস্তিষ্কে অনবরত ঘুরতে লাগলো। আমি ওর মতোই চিন্তা করতে লাগলাম, ওর জন্য চিন্তা করতে লাগলাম। প্রসাদ, আমরা পরস্পরকে আর একটা সুযোগ দিতে পারি না? আমি ওকে পরামর্শ দিলাম যে প্রসাদের সাথে মীমাংসার নাটক করো। প্রসাদের যেন মনে হয় যে তুমি আন্তরিকভাবে পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছো, নতুন জীবন শুরু করতে চাইছো। হ্যাঁ, ও টিকিট কাটতে বাইরে গেল। 3রা নভেম্বরে টিকিট করাবে। যা করার এই 1 সপ্তাহের মধ্যেই করতে হবে। গীতা, এখন নয়, 1 নভেম্বর পর্যন্ত চুপ করো। 1 নভেম্বরের পরে তুমি অসুস্থ হবে। প্রসাদ, গীতা বেড়ে গেল তো? সহ্য করতে পারছি না। তুমিও না গীতা, কাল থেকে আমি তোমাকে বলছি ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। এতক্ষণে তো ঠিকও হয়ে যেত। আর কালকে তো আমরা বেরোবো। এখন ডাক্তারের কাছে নিয়ে চলো, আমি আর পারছি না। হ্যাঁ হ্যাঁ, ডক্টরের কাছে চলো চলো। বাবা, মায়ের পেটে খুব ব্যথা করছে,
বাবার মা ডাক্তারের কাছে যাচ্ছে, তোমরা ভেতর থেকে দরজাটা বন্ধ করে নিও, ঠিক আছে? ঠিক আছে। আমি শ্যামকে ফোন করে অটোরিকশা নিয়ে আসতে বললাম। আমি শ্যামের থেকে অটো নিলাম আর ওকে বাড়ি ফিরিয়ে দিলাম। দাঁড়াও দাঁড়াও, অটো পেয়ে যাবো আমরা এক্ষুনি। ভাই, আমার বউয়ের শরীর খুব খারাপ, আমাদের নন্দপুরা হসপিটালে একটু ছেড়ে দাও। আরে এটা কোথা দিয়ে নিয়ে যাচ্ছেন দাদা আপনি? ডাক্তারখানার রাস্তা তো ওই দিক দিয়ে। শর্টকাট আছে ভাই, শর্টকাট? কিরকম শর্টকাট? সমস্ত সমস্যার শর্টকাট। কি আজে বাজে বকছেন আপনি? অটো থামান, অটো থামান আপনি। দাঁড়ান, আমি পুলিশকে ফোন করছি। কি করছো প্রসাদ? ওনাকে চালাতে দাও না। গীতা, সব তুমি কি বলছো? আর তোমার পেটে ব্যথা? এসব কি করছো গীতা? তোমার পেটে ব্যথা একটা নাটক ছিল। মেসোমশাই, আপনি তো বলেছিলেন ওকে পোড়াবেন। কি করে পোড়াবেন? জিনিসপত্র কোথায়? স্যার, আমি প্রসাদকে মারতে চাইনি, কিন্তু ওই একটা ভুল করেছি আমি। যে গীতার দিকে আকর্ষিত হয়েছি, ও একবার আমাকে ছুঁয়ে দিল, ওই আগুনে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। গীতাকেও তুমি মেরেছ? আর বাচ্চারা? বাচ্চারা কোথায়? ওদের ব্যাপারে আমার কিচ্ছু জানা নেই ম্যাডাম। তুমি আমাদের এত মিথ্যে বলেছ যে তোমার কোনো কথাই আর বিশ্বাস হচ্ছে না। কিন্তু যদি প্রসাদকে তুমি খুন করে থাকো, তাহলে সম্ভবত গীতাকে এলিপিতে তুমিই সেটেল করিয়েছিলে। আপনি ঠিকই বলছেন স্যার, আমি গীতাকে এখানে পাঠিয়েছিলাম। আমি বিষ্ণুচন্দনের কন্ট্যাক্ট পেয়েছিলাম, যার কাছে একটা বাড়ি ছিল ভাড়ার জন্য। তাই আমি টাকা পয়সা দিয়ে গীতা আর বাচ্চাদের সেটেল করালাম। কিন্তু গীতা আমার বুকের উপর পাথরের মতন চেপেছিল। 5 মাস হয়ে গেছে, তুমি কিন্তু আসছো না রাজীব। আসিনি কারণ আসতে পারছি না। গীতা, আমার এখানে কাজ আছে, পরিবার আছে। তাহলে আমি আর আমার বাচ্চারা, সেটা তোমার পরিবার নয়? আমি দুটো পরিবারের দেখভাল করতে পারবো না। তাহলে আমি আর কোথায় যাব রাজীব? আমি কি আমার মায়ের কাছে যাব, নাকি নিশা দিদিদের কাছে যাব? এখন তো ওদের সবকিছু সত্যি বলতেই হবে না? সেটা সবার জন্যই খারাপ হবে। সাক্ষী মা, এটা তোমার জন্য। কৃষ্ণা, এটা তোমার জন্য। সোনা মা আমার। এরপরের থেকে আমাকে হুমকি দিও না যে তুমি তোমার মায়ের কাছে যাবে না নিশার কাছে যাবে, বুঝেছো? তাহলে আমি আর কি করব? কি করব আমি? বাড়িওয়ালা হুমকি দিয়ে গেছে যে 1 সপ্তাহের মধ্যে বাড়ি খালি করিয়ে দেবে। তুমি হুমকি দিয়েছো যে আমি মা বা নিশা দিদিকে গিয়ে কিছু বলতে পারবো না। আমার কাছে বাচ্চাদের খাওয়ানোরও পয়সা নেই। তুমি বলেছিলে ফোন করো না, আমার কাছে মোবাইলও নেই। তুমি যা যা বলেছিলে সবকিছু আমি করেছি। তাহলে তুমি কি আমাকে দয়া করছো? না, এমনটা নয়। এমনটাই গীতা, এমনটাই। ওখানে বেলগাঁওতে আমার স্ত্রী আছে, বাচ্চা আছে। তাহলে আমার কাঁধে হাত কেন রেখেছিলে? আমি তো শুধু কাঁধে হাত রেখেছি, আর তুমি তো গলা জড়িয়ে ধরলে।
তুমি বলেছিলেন আমাকে যে প্রসাদ তোমার খিদে মেটাতে পারিনি। এই মুহূর্তে পেটের খিদে ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। অনেক দিন হয়ে গেছে আমি আর আমার বাচ্চারা ঠিক করে খাইও নি। তুমি বলো না আমি এখন কি করব? আমাকে জিজ্ঞাসা করো না গীতা, তুমি আর তোমার বাচ্চা এটা তোমার দায়িত্ব, এটা নিজে দেখে নাও গীতা। আমাকে একলা ছেড়ে দাও। একা ছেড়ে দেব? মানে মানে তুমি আমাদের ছেড়ে যাচ্ছ? একটু চিন্তা করো গীতা, যদি তুমি তোমার মায়ের কাছে যাও, প্রসাদের দিদি নিশার কাছে যাও, আর যদি ওরা তোমায় জিজ্ঞাসা করে যে প্রসাদ কোথায়, তাহলে কি জবাব দেবে? এই জন্য আজকের পরে তুমি আমার সাথে আর যোগাযোগ রাখবে না। আমরা দুইজন একই নৌকার যাত্রী। সত্যি কথা বলতে আমি তোমার জন্য অনেক কিছু করেছি, প্রয়োজনের বেশি করেছি। আর নয়, 2-4 মাসের ভাড়া আমি দিয়ে দেব। এরপরে আমার কাছে টাকা চাওয়ার চেষ্টা করো না। আর আমাকে ফোন তো একদমই নয়। ওই শেষবার দেখা হয়েছিল ওর সাথে, তারপর ওর সাথে কখনো দেখা হয়নি স্যার। ওর পাল্লায় পড়ে আমি আমার জীবনটা খারাপ করে ফেলেছি। আমার কপালটা খারাপ হয়ে গেল ওর জন্য। একটা নিরপরাধ মানুষকে খুন করলাম আমি। তুমি অনেক বুঝে শুনে প্ল্যান করে ওকে খুন করেছিলে। এখন আমাদের সামনে ভালো মানুষ সাজার চেষ্টাটা তুমি করো না। তোমার ভেতরে মনুষ্যত্ব বলে কোনো জিনিসই নেই, যে কারণে তুমি গীতাকেও নির্মমভাবে খুন করলে। না স্যার, গীতাকে আমি স্যার মারিনি। স্যার এ মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করুন আমাকে। কি করে বিশ্বাস করবো তোমাকে? শুরু থেকেই তুমি প্রসাদকে ভিলেন বানিয়ে এমন ভাবে গল্প বললে যাকে তুমিই খুন করেছো। আর এখন তুমি বলছো যে গীতার খুনের সঙ্গে তোমার কোনো কানেকশন নেই? বাচ্চাদের ব্যাপারে তুমি কিচ্ছু জানো না? ওই সময় আমার জীবনের উপর ঝুঁকি ছিল তাই বলেছি, কিন্তু এখন যখন আমি একটা খুন স্বীকার করেছি, তাহলে দ্বিতীয়টার কথা কেন স্বীকার করব না স্যার? শঙ্কর, স্যার এরকম করবেন না স্যার। যতক্ষণ কাজ না শেষ হয় ড্রিল মেশিনটা চালিয়ে যাও। স্যার এরকম করবেন না স্যার। স্যার দেখুন, এটাই সত্যি অপূর্ব। নিশা, আপনার ভাই প্রসাদ এখন আর বেঁচে নেই। এই রাজীব বলছে ওকে মারার জন্য গীতা ওকে উস্কিয়েছে, আর খুন করার সময় গীতা ওর সামনে ছিল। আর ছেলে মেয়ে দুটো কৃষ্ণা আর সাক্ষী। দেখুন, রাজীব এখনো কিছু বলছে না, কিন্তু আমাদের সম্পূর্ণ বিশ্বাস গীতা সুইসাইড করেনি, রাজীব ওকে খুন করেছে। কিন্তু এখনো কিছু বলতে চাইছে না। স্যার, এই রাজীব তো ওখানেই আটকে রয়েছে, আর বাচ্চাদের ব্যাপারে কোনো খবর নেই। স্যার, আমি এই অ্যাঙ্গেলটার কথা ভাবতেও চাইছি না, কিন্তু এটা কি কোনোভাবে হতে পারে? রাজীব যখন সাহায্যের হাত সরিয়ে নিল, তখন গীতা ভিক্ষের পথে নেমে এলো, আর সহ্য করতে না পেরে ও সুইসাইড করে নিল। আমরা চাইলে এই কেসটাকে ক্লোজ করতে পারি, রাজীবের উপর চার্জশিট ফাইল করে প্রসাদের মার্ডারের। আর গীতার কেসটা তো সুইসাইড বলতেই পারি, কিন্তু আমাদের কাছে সঠিক কোনো প্রমাণ নেই, আর সেরকম কোনো ক্লুও নেই যে বাচ্চা দুটো কোথায় আর তাদের সাথে কি হয়েছে। একটা প্রবলেম এটাও হতে পারে স্যার, যে রাজীব মিথ্যে খুব সাবলীল ভাবে বলে, খুব চালাকির সঙ্গে বলে। এর কথায় বিশ্বাস করা খুব চাপের হবে স্যার। সে যাই হোক, আমাদের এই কেসটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ওই দুটো বাচ্চাকে খুঁজে পেতেই হবে জীবিত অবস্থায়। বাচ্চাগুলোকে খুঁজে না পাওয়া পর্যন্ত হাল ছাড়বো না, আর অন্য কোনো চিন্তা মাথায় আনবো না। আর এই রাজীব কত মিথ্যে বলবে, একে সত্যিটা ঠিক বলাবো। পুরো চান্স রয়েছে যে গীতার মার্ডার বা সুইসাইডের আগে হয় গীতার সাথে ও কথা বলেছে, নাহলে পার্সোনালি গীতার সঙ্গে দেখা করেছে। এই রাজীব জানে, অবশ্যই জানে, নিশ্চয়ই জানে যে বাচ্চা দুটো কোথায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.